নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। তো ইতিমধ্যেই আমরা দেখেছি কোটা আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল না, একটা সময় পর্যন্ত হয়তো ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা রাজনৈতিক রং লাগলো এবং সেটা কি বিশাল আকার ধারণ করলো। তো আন্দোলন শুধুমাত্র থাকলে হয়তো কোনো সমস্যা থাকতো না, কিন্তু সেই আন্দোলনের উদ্দেশ্য শুধুমাত্র একটা ছিল না, আরও কিছু ছিল। সেই ঘটনার উদাহরণ হলো সংখ্যালঘুদের আক্রান্ত হওয়া, তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া, উৎপীড়নের শিকার হওয়া। এই সমস্ত ঘটনা আমরা বাংলাদেশে দেখেছি। তো এতদিন তো হিন্দুরা চুপ ছিল, কিন্তু তারা বাধ্য হই, তারা নিজেদের রক্ষার্থে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা ময়দানে নামে, তারা সংঘবদ্ধ হয়। তো এই যে আন্দোলন, এটা ছাত্রদের আন্দোলন ছিল এবং ভারতের পক্ষ থেকেও কলকাতাতেও আমরা দেখেছি এই কোটা আন্দোলনে, বাংলাদেশে যে ছাত্ররা কোটা আন্দোলন করছিল তার সমর্থন জানিয়েছিল। কলকাতা থেকেও, পশ্চিমবঙ্গ থেকেও সমর্থন জানানো হয়েছিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন শুধুমাত্র ছাত্রদের আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীকালে রাজনীতির রং লাগলো, কি মারাত্মকভাবে হিংসার ঘটনা ঘটল। সেই সমস্ত ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন, বিভিন্নভাবে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারি আধিকারিকরা, প্রশাসন, সমস্ত কিছুই ক্ষেত্রেই টালমাটল পরিস্থিতি দেখা গিয়েছিল। তো এই যে আন্দোলন, বিক্ষোভকারীদের যে দাবি, সেই দাবি মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট। তো তারপরেই হয়তো অনেকের মনে হয়েছিল আন্দোলন হয়তো থেমে যাবে, স্তীমিত হয়ে যাবে, কিন্তু না, সেই আন্দোলন থামেনি। তারপরে সেই আন্দোলন আরও বিশাল রূপ নিয়েছিল। সেই আন্দোলনের মূল লক্ষ্য ছিল শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করতে হবে, কিন্তু বাস্তবিকভাবে সেটাও ঘটে গেল। তো এই পর্যন্তও ঠিক ছিল, কিন্তু আন্দোলনের আরও কিছু অভিপ্রায়, অভিসন্ধি বেরিয়ে এলো, আর সেটা হলো সংখ্যালঘু যারা রয়েছে তাদেরকে আক্রমণ করা, তাদের হেনস্থা করা, তাদের সম্পত্তি নষ্ট করা। তো তারপরেই বিভিন্নভাবে অভিযোগ উঠেছে, অনেক হিন্দু প্রাণ হারিয়েছেন এই বিক্ষোভকারীদের হাতে, এমনও অভিযোগ উঠেছে হিন্দুদের বাড়িঘর থেকে লুট করা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র। তারপরে সেই পরিস্থিতির মোকাবেলা করতেই ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় বিশাল মিছিলের আয়োজন করা হয়। সেখানকার যারা সংখ্যালঘুরা রয়েছে তারা হয়তো এই জিনিসটা উপলব্ধি করতে পেরেছে, হয়তো বিচ্ছিন্নভাবে থাকলে হয়তো অস্তিত্ব সংকটে চলে যাবে, তাই তারা একত্রিত হয়েছে, রুখে দাঁড়িয়েছে। তো বিগত দিনে আমরা দেখেছি তসলিমা নাসরিন এক প্রকার কট্টরপন্থীদের হাতে পড়েই তাকে দেশ ছাড়তে হয়েছিল, এবং তিনি এই বিষয়টাই যখন শেখ হাসিনা পদ থেকে ইস্তফা দিলেন, তার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন, ঠিক সেই সময়ই তসলিমা নাসরিন বলেছিলেন যাদের খুশি করতে শেখ হাসিনা তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, ঠিক একই ব্যক্তিদের হাতে আজ নিজে আক্রান্ত হলো শেখ হাসিনা। অর্থাৎ এই যে কঠোরপন্থীকে বাড়তে দেওয়া, শেখ হাসিনা কিছুটা হলেও প্রশ্রয় দিয়েছিলেন, সেই প্রশ্রয় দেওয়ার কারণেই আজ তিনি সেই ব্যক্তিদের হাতেই, সেই কঠোরপন্থীদের হাতেই শিকার হলেন, তাকে দেশ ছাড়তে হলো, দেশ থেকে পালিয়ে আসতে হলো। এই বিষয়টা যখন শেখ হাসিনা দেশ ছাড়লেন তখন তসলিমা নাসরিন বলেছেন। তবে একতরফাভাবে যে হিন্দুদের পাশে বাংলাদেশিরা নেই এটা বলাটাও ভুল হবে। কিছু সংখ্যক মানুষ রয়েছে, একটা নির্দিষ্ট সংখ্যার মানুষ রয়েছে যারা সংখ্যালঘুদের পাশে রয়েছে। তারা হতে পারে বিভিন্ন অন্য সম্প্রদায় হতে পারে, কিন্তু তারা পাশে দাঁড়িয়েছে। তাদের মধ্যে রয়েছে বাঁধন, অভিনেত্রী বাঁধন, এবং তসলিমা নাসরিন তো অবশ্যই রয়েছে। তিনি নিঃসন্দেহে তিনি অন্য ধর্মের অন্তর্গত, তার সত্ত্বেও তিনি সবসময় বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের পাশে দাঁড়িয়েছে। তো বিগত দিনে আমরা তো দেখেছি শেখ হাসিনা সংখ্যালঘুদের নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন, এবং সংখ্যালঘুরা তার সরকারের অধীনে অনেকটাই ভালো ছিল। এবার এটাই দেখার বর্তমানে যে সরকার গড়ে উঠেছে তার আমলে, সেই সরকারের আমলে সংখ্যালঘুরা কেমন থাকে। যদিও ইতিমধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে গড়েছে, সেখানকার যিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মোহাম্মদ ইউনূস, তিনি সংখ্যালঘুদের নিয়ে একটা মন্তব্য করেছেন বেশ ইতিবাচকই, এবং স্বাভাবিকভাবেই মোহাম্মদ ইউনূস একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি, তার কাছে ইতিবাচক আশা রাখাই যায়।